লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে। সিরাজ শিকদারের জন্য ফাঁদ পাতা হয়েছিল। সরকার নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে, যে ফাঁদ বুঝতে না পেরে সিরাজ শিকদার ধরা পড়বে। স্বৈরাচারী একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয়তাবাদী এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ঐক্যজন করা সম্ভব হয়নি। সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ে হলো শেখ ভ্রাতৃদ্বয়ের। যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, তখন শেখ কামাল এবং শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে। 1974 সালের দুর্ভিক্ষের পর একদিন শেখ কামাল ও শেখ রেহেনা সত্যিই এলো আমাদের মালিবাগের বাসায় বিয়ের নিমন্ত্রণ জানাতে। দুই ভাইয়ের একই সাথে বিয়ে। শেখ জামাল ইতিমধ্যে যুগোস্লোভিয়ায় গিয়েছিল সামরিক প্রশিক্ষণ নিতে, কিন্তু ওখানকার পরিবেশ ভালো না লাগায় পরে কিছুদিন স্যান্ডহার্টসে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে কমিশনড অফিসার হিসাবে যোগ দিয়েছে জেনারেল শফিউল্লাহর নিজস্ব ইউনিট দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, কিছুটা নিয়ম বহির্ভূতভাবেই। বিয়ে হয়েছিল নতুন গণভবনে, বিশাল আয়োজন, অগণিত অতিথির ভিড়। মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাই এসে উপস্থিত হয়েছে বিয়েতে। বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের মণ্ডপে কামাল জামাল দুই ভাই সোনার মুকুট মাথায় দিয়ে বর সেজে বসেছিল। বিয়ের পরদিনই প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হলো প্রধানমন্ত্রী দুই ছেলের সোনার মুকুট মাথায় পড়ে বিয়ের খবর। একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত, অনাহার ক্লিষ্ট, হাড্ডিসার মুমূর্ষ মানুষ, নামী কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর। 1972 সালে কোনো এক বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছা প্রকাশ করেছিলেন, কবে যে বাংলাদেশের মেয়েরা স্বর্ণালঙ্কার বাদ দিয়ে বেলি ফুলের মালা পরে বিয়ে করবে। তার এই খায়েশটাও বেশ ফলাও করে বেরিয়েছিল খবরের কাগজগুলোতে। কিন্তু রাজনীতিবিদদের কথা আর কাজের মধ্যে কত তফাৎ। বিয়ের ব্যাপারটা হয়তোবা ছোট, কিন্তু এ বিষয়টি বেশ আলোচিত হয়েছিল সব মহলেই। সিরাজ শিকদারের জন্য ফাঁদ পাতা হয়েছিল। ঢাকার তদানীন্তন পুলিশ সুপার মাহবুব সরল বিশ্বাসে বন্ধু হিসাবে আমাকে হুঁশিয়ার করে দিয়েছিল এবং বলেছিল সিরাজ শিকদার খুব শীঘ্রই ধরা পড়বে। 1974 সালের শেষ দিকে আমার ছোট ভাই স্বপনের বিয়ে ঠিক হলো আমার ফুফাতো বোন গ্রুপ ক্যাপ্টেন কামাল উদ্দিনের কন্যা মুন্নির সাথে। এয়ারফোর্স মেসে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল। সেইখানে এসপি মাহবুব এক ফাঁকে আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, ডালিম, বন্ধু হিসাবে একটা কথা বলছি, কিছু মনে করিস না। ওর কথার ধরন দেখে বললাম, ভনিতা ছেড়ে আসল ব্যাপারটা কি বলে ফেলতো। দেখ, আমি চাই না তোর কোনো বিপদ হোক। বন্ধু হিসাবে তোকে সাবধান হতে অনুরোধ করছি। প্লিজ বি কেয়ারফুল। কিছুদিনের মধ্যেই সিরাজ শিকদার ধরা পড়বে। দিস ইজ সার্টেন, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। হোয়াট ইজ bothering me is that during interrogation of one of his close associate, your name has also come up. This is certain, but I don't care about it. তার এক ক্লোজ কমরেডের নোটবুক থেকে তোর নাম পাওয়া গেছে। কারণ নোটবুকে আমার নাম পাওয়া গেলে কি আমি কি করতে পারি, প্রশ্ন করলাম আমি। ওয়েল, ইউ আর ম্যাচিউরড এনাফ। আমি বলছি, প্লিজ be very very careful about your movements and be conscious about the people you meet. That is what is needed. I am pretty serious. Do you understand? আমাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে একজন বেয়ারা এসে জানালো খাবার দেওয়া হয়েছে। দুজনেই খাবারের টেবিলের দিকে এগিয়ে গেলাম। খাচ্ছিলাম আর মাহবুবের কথাগুলোর বিষয়ে ভাবছিলাম। যতটুকু সম্ভব স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে মাহবুব, আরও সতর্কভাবে চলাফেরা করতে হবে আমাকে। সরকারের বিশেষ মহলের সুনজরে পড়ে গেছি, অতএব সাবধান, খুব সাবধান হতে হবে আমাকে। খুব শীঘ্রই ধরা পড়বে সিরাজ শিকদার। এ কথাটা এত জোর দিয়ে কি করে বলতে পারলো মাহবুব? তবে সরকার নিশ্চয়ই কোনো ফাঁদ পেতেছে, যে ফাঁদ বুঝতে না পেরে সিরাজ শিকদার ধরা পড়বে। নিশ্চয়ই তাই, তা না হলে মাহবুবের মতো লোক এত দৃঢ়তার সাথে কথাটা বলতো না। সংবাদটা যত তাড়াতাড়ি সম্ভব সংশ্লিষ্ট মহলে পৌঁছে দিতে হবে। সাবধানের মার নেই। পরদিনই খবরটা জায়গা মতো পৌঁছে দিয়ে সাবধান করে দেওয়া হয়েছিল। জবাব পাওয়া গিয়েছিল তেমন কোনো আশঙ্কার কারণ নেই। মতিঝিল বাণিজ্যিক এলাকায় টয়েনবি সার্কুলার রোডের ওপর আমাদের SAS ইন্টারন্যাশনালের অফিস। ব্যবসা সংক্রান্ত বিষয়ে
নিত্য নানা ধরনের লোক আসা যাওয়া করছে। বিভিন্ন ধরনের লোকজন আসতো আমাদের অফিসে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসতো জনতার স্রোতে মিশে। সে অবস্থায় কোনো রাজনৈতিক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়াটা বিচিত্র কিছু নয়, কিন্তু যেটা ভাবনার বিষয় সেটা হলো সর্বহারা পার্টির গুরুত্বপূর্ণ এক ব্যক্তির নোটবুকে আমার নাম পাওয়া গেছে, সেটাই আশঙ্কার বিষয়। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও আমার যোগাযোগ রয়েছে সে বিষয়ে কিন্তু মাহবুব কিছুই বলল না। তবে কি বুঝে নিতে হবে সর্বহারা দলের সদস্যদের সাথে আমিও সরকারের প্রায়োরিটি টার্গেটে পরিণত হয়েছি? বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো। সবাই মত প্রকাশ করলো মাহবুবের ইঙ্গিতকে হালকাভাবে দেখা ঠিক হবে না। উপযুক্ত নিরাপত্তার সাথেই আমাকে চলাফেরা করতে হবে, তবে জীবনের স্বাভাবিকতাও বজিয়ে রাখতে হবে। যে কোনো অস্বাভাবিক আচরণ সরকারি মহলকে আরও সন্দিহান করে তুলবে। ঐক্য প্রচেষ্টা ফলপ্রসূ হয়নি। স্বৈরাচারী একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয়তাবাদী এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ঐক্য ছিল অপরিহার্য, কিন্তু অনেক চেষ্টায়ও সেই ঐক্য অর্জন করা সম্ভব হয়নি। সরকারি দল ও তাদের পেটোয়া বাহিনীর নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলগুলো তাদের সাধ্যমতো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। সর্বহারা পার্টি এবং জাসদের কর্মীরাই সরকারের বিরোধিতায় মারাত্মকভাবে তৎপর। অন্যান্য বামপন্থী রাজনৈতিক দলগুলো এবং প্রগতিশীল সংগঠনগুলো তাদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী সরকারের নির্যাতনের বিরুদ্ধে লড়ছে। জনগণ সাধারণভাবে আওয়ামী ঐক্যজোটের বিরুদ্ধে, ঐক্যজোটের স্বৈরাচারী নির্যাতনে জীবন ও জীবিকার তাগিদে সবাই দিশেহারা। জাসদ, ন্যাশনাল আওয়ামী পার্টি, লেনিনবাদী কমিউনিস্ট পার্টি, সর্বহারা পার্টি, জাতীয় লীগ ইত্যাদি দলগুলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং তাদের গোপন সংগঠনগুলোর মাধ্যমে সরকারের বিরুদ্ধে লড়ছে। তাদের মধ্যে সরকার বিরোধিতার ব্যাপারে কয়েকটি বিষয়ে ঐক্যমত রয়েছে। জনগণও আজ পিছিয়ে নেই, তারাও আজ আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। কিন্তু এরপরও কোনো একটি দলের পক্ষেই পর্যাপ্ত পরিমাণে শক্তি এবং প্রভাব বিস্তার করা সম্ভব হচ্ছে না সরকারি নিষ্পেষণের কারণে। ফলে জনগণ কোনো বিশেষ রাজনৈতিক দলের পেছনে দাঁড়াতে ভরসা পাচ্ছে না। তারা এটাও লক্ষ্য করেছে যে বিরোধী দলগুলো মোটামুটিভাবে সরকার বিরোধী একই রকম বক্তব্য রাখছে, একইভাবে সরকারের বিরোধিতা করছে, কিন্তু তারা ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে না। দলগুলোর মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য না থাকায় এবং তাদের বক্তব্য এবং মতামতের মধ্যে একটা মৌলিক সাদৃশ্য দেখতে পাওয়ায় তারা চাইছিল সব বিরোধী দল এবং সংগঠনগুলো ঐক্যবদ্ধ হোক। এ ব্যাপারে কিছু নির্দলীয় রাজনৈতিকভাবে সচেতন দেশপ্রেমিক ব্যক্তি নিজেরা উদ্যোগ নিয়েছিল ওই ধরনের একটি ঐক্য প্রচেষ্টার। লেখকেরাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা ছিল। বিরোধী দলগুলোর কোনোটাই সরকারের নির্যাতন এবং দমন নীতির মুখে এককভাবে দাঁড়াতে পারবে না, এ ব্যাপারে কোনো দ্বিধা মত ছিল না। গণ আন্দোলন এবং সরকার বিরোধী সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যাবে পর্যায়ক্রমে, এ ব্যাপারেও ঐক্যমত ছিল। এ দুটো মূল বিষয়ই ছিল ঐক্য প্রচেষ্টার ভিত্তি। বর্তমান পরিস্থিতিতে এবং আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ হতে না পারলে কারো পক্ষেই শক্তি বৃদ্ধি করা সম্ভব হবে না, বরং দলগুলোর বিলুপ্তি ঘটারই সমূহ সম্ভাবনা রয়েছে। এ বিষয়টিও পরিষ্কার বোঝা যাচ্ছিল। তাছাড়া সরকার যেভাবে দেশে প্রকাশ্য রাজনীতির পরিধি ক্রমান্বয়ে সংকুচিত করে আনছে, তাতে করে অচিরেই আগামীতে দেশে এক দলীয় শাসনই প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে বিচ্ছিন্নভাবে সরকার বিরোধী কিছু করতে গেলে তাতে শক্তি ক্ষয় ঘটবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। গোপন বৈঠকের পর বৈঠক চলল। আলোচনাকালে বোঝা গেল ঐক্যের পক্ষে যারা, তারা শীর্ষ নেতাদের জন্য তেমনভাবে কোনো মতামত প্রকাশ করতে পারছিলেন না। সার কথা বুঝতে পারা যাচ্ছিল ঐক্যের পথে মূল বাধা নেতারা। আবিষ্কার করতে পারলাম এর কারণেও রয়েছে অনেক নেতৃত্বের কোন্দল, অতীতের তিক্ততা, অবিশ্বাস, নেতাদের বিভিন্ন দুর্বলতা এবং নীতিগত ভুলের জন্য অতীতের ব্যর্থতা। এসব জটিল সমস্যাগুলোর ঊর্ধ্বে ওঠার মতো মানসিকতা নেতাদের মাঝে নেই। তাদের উপর ঐক্যের ব্যাপারে সবচেয়ে বড় সমস্যা দেখা দিল ঐক্য প্রতিষ্ঠিত হলে নেতৃত্বের কোন পদে কে থাকবেন সেই প্রশ্নটি। নেতাদের সবাই যার যার হাতে 3.5 হাত, সবাই নিজেকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন। এ ধরনের মনোভাব এবং পরিস্থিতিতে কোনো ঐক্য গড়ে তোলা অসম্ভব নয়, অবাস্তব বটে। তাই আমরা সেই উদ্যোগ থেকে সরে দাঁড়াবো ভেবেছিলাম একসময়, কিন্তু পরে সিদ্ধান্ত হলো ভেঙে পড়লে চলবে না।
ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। সব নেতাদের মধ্যে পারস্পরিক বিভেদ থাকলেও তাদের প্রত্যেকেই আমাদের আন্তরিকতার তারিফ করেছিলেন। পরিশেষে আমাদের সব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে গেল। ইতিমধ্যে একদিন কর্নেল আকবর এসে বললেন যে এদের নিয়ে কোনো ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। কাজী জাফর, মেনান এবং রণ সিদ্ধান্ত নিয়েছিলেন একটি নতুন রাজনৈতিক দল গঠন করার। এই দলে আমাকে একজন ভাইস প্রেসিডেন্ট হিসাবে যোগদানের প্রস্তাব দিলেন তিনি। জবাবে আমি বলেছিলাম, এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না, ঐক্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যেখানে পুরনো দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারলে তাদের অস্তিত্বই বজিয়ে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে, সেখানে আরেকটি নতুন দল করে লাভটা কি হবে? এরপরও আপনারা দল করতে চান, ভালো কথা, তবে আমার জন্য এই মুহূর্তে নির্দলীয় থাকাটাই উচিত হবে বলে মনে করি। আপনাদের দলে যোগ না দিলেও সময় মতো আমরা সবাই একত্রিত হব কোনো বৃহত্তর স্বার্থে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এর অল্প কয়েকদিন পরেই ইউনাইটেড পিপলস পার্টি অর্থাৎ ইউপিপি আত্মপ্রকাশ করল। কর্নেল আকবর সেই পার্টিতে ভাইস প্রেসিডেন্ট হিসাবে যোগদান করেন। এরপরও আমাদের যোগাযোগ অবিচ্ছিন্ন থাকে। বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।